সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইল 2020-21 শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি পরেশচন্দ্র দাস, প্রভাষক, রসায়ন বিদ্যা বিভাগ। আমি আজকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এখান থেকে তোমাদের পাঠ শুরু করব। তোমরা জানো এর আগে আমি জুম অ্যাপসের মাধ্যমে তোমাদের ক্লাস নিয়েছি। প্রথম অধ্যায় আমাদের মোটামুটি পড়া হয়েছে, তো এখন আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। দ্বিতীয় অধ্যায়ে আমাদের মূল পাঠ্যসূচিতে যাওয়ার আগে আমাদের কয়েকটা বিষয় একটু ভালো করে জানা থাকা প্রয়োজন। তো আমরা সেগুলো নিয়ে মূলত প্রথমে আজকে আলোচনা করব। প্রাথমিক ধারণা, আমরা জানি যে এই পৃথিবীতে যার ভর আছে জায়গা দখল করে এবং বল প্রয়োগ করলে বাধা প্রদান করে, অর্থাৎ যার ভর আছে স্থান দখল করে অবস্থান করে এবং বল প্রয়োগে বাধা প্রদান করে, তাকে পদার্থ বলা হয়। তো প্রত্যেকটি পদার্থ কিছু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত হয় বা তৈরি হয়। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোকে আমরা অণু বলে থাকি। অর্থাৎ একটা পদার্থকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র একক বা ক্ষুদ্র কণা পাই তাকে আমরা বলি অণু। এই অণুগুলোকে ভাঙলে আবার আরও ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যায়, যাদেরকে আমরা বলছি পরমাণু। যদি আমরা পরমাণুর সংজ্ঞা আকারে বলতে চাই তাহলে বলতে হয় যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাদের স্বাধীন অস্তিত্ব আছে এবং সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে সক্ষম, এই ধরনের কণাগুলোকে আমরা বলি পরমাণু। এই পরমাণুকে যদি আমরা আরও ক্ষুদ্র কণায় বিভক্ত করতে চাই, যদি আরও ছোট ছোট কণায় বিভক্ত করতে চাই, তাহলে দেখা যায় কি যে পরমাণুকে ভাঙলে আমরা 3 ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা পেয়ে থাকি। আমি একটু বোর্ডে দেখি যে পরমাণুকে ভাঙলে আমরা কি কি পাবো। 1 নম্বর হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। দুই নম্বর আমরা পাবো অস্থায়ী মৌলিক কণিকা। এবং 3 নম্বরে আমরা পাবো কম্পোজিট কণা। অর্থাৎ মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা স্বাধীন অস্তিত্ব আছে এবং সরাসরি নিজেই বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, সেই ক্ষুদ্রতম কণা পরমাণুকে যদি আমরা আরও ক্ষুদ্র কণায় বিভক্ত করি, এখন বলা হতো যে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ পরমাণুকে আর ভাঙা যায় না, কিন্তু এখন সেটা মিথ্যা। অর্থাৎ পরমাণুকেও ভেঙে আরও ক্ষুদ্র কণায় পরিণত করা যায়। অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা পরমাণু গঠিত। তো পরমাণুকে ভাঙলে আমরা প্রধানত 3 ধরনের মৌলিক কণিকা পেয়ে থাকি, যাদেরকে আমরা পরমাণু মৌলিক কণিকা নামে অভিহিত করি। একটা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, দ্বিতীয়ত হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা এবং 3 নম্বর হচ্ছে কম্পোজিট কণিকা বা কম্পোজিট কণা। এখন আমরা আসি স্থায়ী মৌলিক কণিকা মূলত কারা। কিছু কিছু মৌলিক কণিকা আছে যাদেরকে আমরা যে কোনো পরমাণুকে ভাঙি না কেন, অর্থাৎ যে কোনো পরমাণুকে বিশ্লিষ্ট করলে বা ভাঙলে তার ভিতরে আমরা পেয়ে থাকি। এই ধরনের কণাগুলোকে আমরা স্থায়ী মৌলিক কণিকা বলছি। অর্থাৎ যে সকল কণা সকল পরমাণুতে স্থায়ীভাবে অবস্থান করে তাদেরকে আমরা বলছি স্থায়ী মৌলিক কণিকা। এই স্থায়ী মৌলিক কণিকা কারা? স্থায়ী মৌলিক কণিকা হলো 3টি। একটা হচ্ছে ইলেকট্রন, দুই নম্বর প্রোটন, 3 হলো নিউট্রন। ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন
এই তিনটা কণা যা যে কোনো পরমাণুকে ভাঙলেই আমরা সেখানে পেতে পারি। এই ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে আমরা বলছি স্থায়ী মৌলিক কণিকা। আমরা জানি এখন পর্যন্ত মোট 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই 118টি মৌলের ভিতরে শুধুমাত্র হাইড্রোজেন ব্যতীত সকল পরমাণুর ভিতরেই এই তিনটি কণা থাকে। হাইড্রোজেন পরমাণুতে ন্যায় কোনটা? হাইড্রোজেন পরমাণুতে মূলত ইলেকট্রন এবং প্রোটন আছে, কিন্তু নিউট্রন নাই। কিন্তু হাইড্রোজেনের কিছু আইসোটোপ আছে যেখানে আমরা প্রোটন নিউট্রনের উপস্থিতি দেখতে পাই। তো এবার আসলো অস্থায়ী মৌলিক কণা। অস্থায়ী মৌলিক কণা কি? কিছু কিছু মৌলিক কণিকা আছে যারা অস্থায়ীভাবে পরমাণুর ভিতরে উপস্থিত থাকে, অর্থাৎ স্থায়ীভাবে উপস্থিত থাকে না, ক্ষণিকের জন্য উপস্থিত থাকে বলতে পারি, বা এই মাত্র দেখছি আছে পরমাণুর ভিতরে তৈরি হলো, আবার কিছুক্ষণ পরে ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই ধরনের কিছু কণা আছে যে কণাগুলোকে আমরা বলছি অস্থায়ী মৌলিক কণিকা। এই অস্থায়ী মৌলিক কণিকা কারা? যেমন আমরা কয়েকটা নাম যদি দেখি, নিউট্রিনো, নিউট্রিনো কণা, এন্টি নিউট্রিনো কণা, মেসন কণা, এরকম আরো অসংখ্য কণা আছে যে সকল কণাগুলোকে আমরা পরমাণুর ভিতরে খুব স্বল্প সময়ের জন্য দেখতে পাই। এই সামান্য সময়ের জন্য আছে, আবার নাই, এরকম। আরেকটা জিনিস আমরা দেখলাম, আরেকটা আমাদের আছে যে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কারা? কিছু কিছু মৌলিক কণিকা আছে যে কণিকাগুলো ভর খুব বেশি কিন্তু পরমাণুতে খুব স্বল্প সময়ের জন্য উপস্থিত থাকে। অন্য অন্য যে কণাগুলো আছে তাদের তুলনায় এদের ভরগুলো আবার তুলনামূলকভাবে বেশি। এদেরকে আমরা বলছি কম্পোজিট কণিকা। যেমন আলফা কণিকা বা আলফা কণা, ডিউটেরন কণা, অর্থাৎ আলফা কণা, ডিউটেরন কণা, এই কণাগুলো আবার কম্পোজিট কণিকা। কারণ কি? এই কণাগুলো অস্থায়ী হওয়া সত্ত্বেও এদের ভরটা অনেক বেশি। সীমিত সময়ের জন্য বা সামান্য সময়ের জন্য পরমাণু রূপান্তরে তৈরি হয়, আবার কি হয়? পরমাণুর ভেতর থেকে বের হয়ে চলে যায়। তো এই ধরনের কণাগুলোকে আমরা বলছি কম্পোজিট কণিকা। তো এবার আমরা পরমাণু স্থায়ী যে মৌলিক কণিকাগুলোর কথা বললাম, এই স্থায়ী মৌলিক কণা সম্পর্কে একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। প্রথম হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন, এই ইলেকট্রন কি আবিষ্কার করেন? 1897 খ্রিস্টাব্দে স্যার জে থমসন, উনি ক্যাথোড রশ্মি পরীক্ষার সময় এই ইলেকট্রনের অস্তিত্ব খুঁজে পান এবং বিজ্ঞানী যে স্টোরির নাম দেন ইলেকট্রন। ইলেকট্রনটা মূলত এই ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের একটি প্রবাহ মাত্র, অর্থাৎ ক্যাথোড রশ্মি পরীক্ষায় যে আলোক রশ্মিটা, যে ক্যাথোড যে রশ্মিটা নির্গত হয় সেটা মূলত ইলেকট্রনের প্রবাহ। আমরা ইলেকট্রনকে ই দ্বারা প্রকাশ করে থাকি, ইলেকট্রনকে ছোট হাতের ই দ্বারা, এবং ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত হয় তাকে আমরা ই মাইনাস এই হিসাবে মূলত উপস্থাপন করে থাকি। তো ইলেকট্রন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ইলেকট্রনকে আমরা পরীক্ষা করে কিছু তথ্য সম্পর্কে আমরা জেনেছি। যেমন ইলেকট্রনের আধান -1.602 × 10⁻⁻⁹ কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত আধান। ইলেকট্রনের প্রকৃত আধান কি বললাম? যে 1.602 × 10⁻⁹ কুলম্ব।
তো এই মানটা নিয়ে কাজ করাটা আমাদের জন্য একটু জটিল, যে কারণে আমরা এই মানটাকে একক হিসেবে ধরে এটাকে -1 করে নিই। অর্থাৎ আপেক্ষিক আধান হলো -1, ইলেকট্রনের আধানকে আমরা -1 হিসেবে ব্যবহার করি। ইলেকট্রনের ভর মেপে যদি আমরা দেখি, অর্থাৎ ইলেকট্রনের যদি প্রকৃত ভরটার কথা বলা হয়, তাহলে ইলেকট্রনের ভর E/m, অর্থাৎ ইলেকট্রনের আধানকে E/m এর মান দ্বারা যদি ভাগ করা হয় তাহলে এর প্রকৃত আধানটা পাওয়া যায়। ইলেকট্রনের ভরকে যদি আমরা নির্ণয় করতে চাই, ইলেকট্রনের ভর, তাহলে সেটাকে আমরা বলি E/e, তাকে আবার ভাগ করবো E/m, অর্থাৎ ইলেকট্রনের আধানকে E/m দ্বারা যদি ভাগ করা হয় তাহলে যে মানটা আমরা পাবো সেটা হচ্ছে ইলেকট্রনের প্রকৃত ভর। এই ইলেকট্রনের আধান আমরা একটু জানলাম যে 1.602 × 10⁻⁹, এটা হলো ইলেকট্রনের প্রকৃত আধান। এবং বিজ্ঞানী থমসন ক্যাথোড রশ্মি পরীক্ষার ফলাফল থেকে E/m এর মানটা নির্ণয় করেছিলেন। বিজ্ঞানী থমসন, সেই মানটা যদি আমরা এখানে বসাই 1.758 × 10⁸ কুলম্ব পার গ্রাম, কুলম্ব পার গ্রাম, আর এটা হলো কুলম্ব। এটা থেকে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 9.1126 × 10⁻⁻28 গ্রাম, -28 গ্রাম। এটা হচ্ছে একটি ইলেকট্রনের প্রকৃত ভর। এটাকে যদি আমরা কেজিতে নিয়ে যাই তাহলে 9.1126 × 10⁻31 কেজি। এই ভরটা এত ক্ষুদ্র যে ইলেকট্রনের ভরকে আমরা প্রায় শূন্যের কাছাকাছি, অর্থাৎ এত ক্ষুদ্র মান যেটাকে আমরা শূন্য ধরতে পারি, যে কারণে ইলেকট্রনের প্রকৃত ভর 9.1126 × 10⁻31 এই মানটাকে আমরা যখন আপেক্ষিক ভর হিসেবে ধরি তখন তাকে শূন্য ধরা হয়, অর্থাৎ আপেক্ষিক ভর শূন্য। কেন আমরা আপেক্ষিক ভরকে শূন্য ধরলাম? কারণ এই ভরটা এত ক্ষুদ্র, এদের তুলনায় অন্য কণাগুলোর ভর অনেক বেশি হওয়াতে তাদের তুলনায় এত বেশি ক্ষুদ্র যে এটাকে আমরা শূন্য ধরতে পারি। এবার আমরা প্রোটন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। 1886 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী গোলস্টাইন ক্যাথোড রশ্মির নলে ধনাত্মক আধান আবিষ্কার করেন। তিনি লঘুচাপে বায়ুপূর্ণ একটি কাঁচনলের মাঝখানে ছিদ্রযুক্ত একটি ক্যাথোড স্থাপন করে তাতে বিদ্যুৎ প্রবাহ চালনা করে দেখেন যে ক্যাথোডের ভিতর দিয়ে এক প্রকার রশ্মি নির্গত হয়ে সরল রেখায় বেরিয়ে যাচ্ছে, সোজা পথে। সরলরেখা মানে, অর্থাৎ সরলরেখা বলতে আমরা এখানে সোজা পথে বেরিয়ে যাওয়াটাকে বুঝি। এই রশ্মিগুলো নেগেটিভ বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়, অর্থাৎ ঋণাত্মক চার্জযুক্ত বিদ্যুৎ ক্ষেত্র দ্বারা সে আকৃষ্ট হচ্ছে। এই ধরনের রশ্মিকে বলা হলো ক্যানাল রশ্মি। কি রশ্মি? ক্যানাল রশ্মি। এই ক্যানাল রশ্মিগুলো আবার কতগুলো তড়িৎ কণা দ্বারা গঠিত, যার ভর আধান নির্দিষ্ট। প্রকৃতপক্ষে এই ক্যানাল রশ্মি সেটাই হচ্ছে আমাদের প্রোটন। ক্যানাল রশ্মি যেটাকে বলছি সেটাই মূলত প্রোটন। এই প্রোটন পজিটিভ চার্জযুক্ত। আমরা যেমন জানলাম যে ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত, প্রোটন তেমনি পজিটিভ চার্জযুক্ত। আর প্রোটন পজিটিভ চার্জযুক্ত হওয়ার কারণেই সে ঋণাত্মক চার্জযুক্ত বা ঋণাত্মক তড়িৎ ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয়ে থাকে। তো একটি প্রোটনের ভর হচ্ছে হাইড্রোজেন আয়ন ভরের সমান, অর্থাৎ প্রোটনের ভর
একটা হাইড্রোজেন আয়নের ভর। ধনাত্মক চার্জযুক্ত একটা হাইড্রোজেন আয়নের ভরের সমান হলো একটি প্রোটনের ভর, যে কারণে আমরা অনেক সময় হাইড্রোজেন আয়নকে প্রোটন হিসাবেও আখ্যায়িত করি। এ ভর হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। 1.6725 ইন্টু 10⁻⁻27 কেজি। যদি আমরা গ্রাম এককে লিখি তাহলে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এই ভরটাও খুব ক্ষুদ্র এবং একটা বড় সংখ্যা, যে কারণে এই ভরটাকে আমরা এই হিসেবে না লিখে আমরা এর একটা আপেক্ষিক ভর বের করে নিয়েছি আমাদের কাজের সুবিধার জন্য। প্রোটনের আপেক্ষিক ভর সেটাকে আমরা ধরি 1। ইলেকট্রনের আপেক্ষিক ভরকে যেমন 0 ধরা হয়, প্রোটনের আপেক্ষিক ভরকে তেমন আমরা 1 ধরে থাকি। এবং প্রোটনের আধান ঠিক ইলেকট্রনের আধানের অনুরূপ, কিন্তু ইলেকট্রন নেগেটিভ চার্জযুক্ত এবং প্রোটন হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। প্রোটনের প্রকৃত আধান সেটা হচ্ছে 1.609 ইন্টু 10⁻⁻19 কুলম। যেটা ইলেকট্রনের আধানের সমান কিন্তু বিপরীত। এর আধানকে আমরা আপেক্ষিক আধান যদি বলি, আপেক্ষিক আধান অর্থাৎ এই আধানকে আমরা একক হিসেবে ধরে নিই। আপেক্ষিক আধান হলো +1। এ হচ্ছে আমাদের মোটামুটি প্রোটন সম্পর্কিত এইটুকু। এরপরে আমরা আবার আলোচনা আসবো নিউট্রন সম্পর্কে। আমাদের স্থায়ী কণিকার ভিতরে আরেকটা কণিকা হচ্ছে নিউট্রন কণা। বিজ্ঞানী চ্যাডউইক 1932 সালে এটি আবিষ্কার করেন। এই নিউট্রন একটা কণা যার প্রকৃতপক্ষে কোনো আধান বা চার্জ নেই, অর্থাৎ আধান বা চার্জ শূন্য, যে কারণে ওর প্রকৃত আধান বা চার্জ শূন্য। আবার আমরা যদি আপেক্ষিক আধান বা বলি সেটাও শূন্য, আধান শূন্য। এবং ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম, -24 গ্রাম, বা 1.675 ইন্টু 10⁻⁻27 কেজি। এরও আমাদের মূলত স্থায়ী মৌলিক কণিকা সম্পর্কিত মোটামুটি ধারণা। তো স্থায়ী মৌলিক কণা আমরা 3 ভাগে ভাগ করে 3টা পেয়েছিলাম। একটা হচ্ছে ইলেকট্রন, দ্বিতীয় প্রোটন, 3 নম্বর হচ্ছে নিউট্রন। নিউট্রনকে আমরা সাধারণত n দ্বারা প্রকাশ করি। তো আমাদের আজকে এই পর্যন্ত। পরবর্তী আবার ক্লাসে আমরা আবার আসব। আমরা আগামী ক্লাসে পরমাণুর মডেল সম্পর্কে মোটামুটি আলোচনা করব, পারমাণবিক মডেল। ভালো থাকবে সকলে, পরিবারের সবাইকে নিয়ে এই মহামারী করোনাকালীন সময়ে সাবধানে থাকবে, ভালো থাকবে। আর আমি আছি মোটামুটি আমাদের পরিবারকে নিয়ে। তো আমার জন্য দোয়া করবে তোমরা সবাই। ভালো থেকো সকলে।